তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান। দশম শ্রেণীর অবশ্যই ভৌতবিজ্ঞান বইয়ের আমাদের হচ্ছিল আলোক তরঙ্গ। ঠিক আছে, কি বলো? আলোক তরঙ্গ। তো ভালো করে ব্যাপারটা বুঝতে হবে, তরঙ্গ কি জিনিস। বলছে যখন তোমরা খেয়াল করবে যে একটা পুকুর আছে, মনে করো একটা পুকুরের মধ্যে যদি তুমি একটা ঢিলকে ছুঁড়ে ফেলো, তাহলে দেখবে চারদিকে দেখবে একটা তরঙ্গ সৃষ্টি হয়, এবং সেই তরঙ্গটা দেখবে ধীরে ধীরে পুকুরের যে কিনারা সেদিকে কিন্তু বয়ে যায়, তাই তো? তো সেটার নাম হচ্ছে তরঙ্গ। একে আমরা বাংলায় বলি ঢেউ। তরঙ্গ বলি, ঢেউ বলি, দুটো একই জিনিস, যেটার কি এরকম একটা মুভমেন্ট থাকবে, তাই তো? এটার নাম তরঙ্গ। তাহলে কোথাও না কোথাও আমরা তরঙ্গকে দেখাতে পারি এইভাবে, একটা তরঙ্গের মতো রূপ দিয়ে দেখাতে পারি। বুঝতে পারছো? তো যখন আমরা আলোকে নিয়ে আলোচনা করছি, আলো, দেখো লেখা আছে আলোক তরঙ্গ। এই যে আলো, এই আলোকেও আমরা মানে আলোর যে একটা মুভমেন্ট, আলো যখন একদিক থেকে অন্য একটা দিকে মানে প্রবাহিত হয় বা মুভমেন্ট করে, তখনও কিন্তু তার যে গতিপথটা তৈরি হয় সেটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তাহলে আলো কিন্তু এক প্রকারের তরঙ্গ, কিন্তু এই তরঙ্গটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ভালো করে বুঝবে, তাহলে আলো এক প্রকার তরঙ্গের মতো বিস্তার লাভ করে, কিন্তু এই তরঙ্গটার নাম বললাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কথাটা কেন বললাম? দেখো, তড়িৎ কথা আসছে মানে ইলেকট্রো, মানে ইলেকট্রিক। চুম্বকীয় কথার মানে হচ্ছে চুম্বক মানে ম্যাগনেট, দুটো একসঙ্গে জুড়ে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। তরঙ্গ মানে হচ্ছে ওয়েভ। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারি আমরা আলোর তরঙ্গকে, বা আলোর যে মুভমেন্ট হচ্ছে তরঙ্গের আকারে। এর ব্যাপারে তোমরা উঁচু ক্লাসে আরো ডিটেলে জানবে, ক্লাস 10-এ যতটুকু দরকার ততটুকুই বলছি। তাহলে আলোকে আমরা কি হিসেবে কল্পনা করতে পারি? তরঙ্গ হিসাবে কল্পনা করতে পারি। তাহলে আলোর মুভমেন্ট হচ্ছে তরঙ্গের মতো। এবার আমরা এটাও জানবো আবার মানে উঁচু ক্লাসে, যে আলো হচ্ছে আবার কণার স্রোত। আলো যে আছে কণার স্রোত, ভরহীন কণার স্রোত। তো যাই হোক, ওটা অন্য কথা। এই যে দুটো দুরকম বলছে, একটা বলছে কণার স্রোত, আরেক জায়গায় বলছে একটা তরঙ্গ। তো দুটো হচ্ছে দুটোই দুরকম কন্ট্রাডিক্টরি পার্ট। তো সেক্ষেত্রে আমরা মানে বিভিন্ন, এই যে যখন বলছি আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে বা তরঙ্গ ধর্ম আছে, তো তরঙ্গ ধর্ম দিয়ে যখন আমরা আলোচনা করব কোনো কিছু একটা পার্টকে, তখন একরকম ব্যাখ্যা পাবো। যখন বলবো কণার স্রোত, ফটন কণার স্রোত, তখন একে কল্পনা করব অন্যরকম ভাবে। তো এই দুটো দুরকম ভাবে যখন হয়ে যাচ্ছে থিওরি, এই দুটো থিওরিকে একসঙ্গে মার্জ করছেন বিজ্ঞানী, কি বলো তো নামটা, নাম ভুলে যাচ্ছি, বলো। ডি ব্রগলি। কি নাম বলো? ডি ব্রগলি। তখন সেই ডি ব্রগলির নাম অনুসারে সেই যে থিওরিটা, তার নাম হচ্ছে পদার্থের মানে কি বলতো, মানে তখন আমরা কল্পনা করতে পারি যে আলো যখন মুভমেন্ট করছে তরঙ্গ, তো অবশ্যই ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই কণাগুলোর স্রোত হিসেবেই মুভমেন্ট করছে। মানে তখন তার দুটো সত্তা পাচ্ছি, একটা হচ্ছে তরঙ্গ রূপ, একটা হচ্ছে ফোটনের মানে কণার রূপ। তো এই জন্য ওটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ, সেটা আমরা ক্লাস 12-এ গিয়ে জানবো। ঠিক আছে, এখন শুধু এতটুকুই জানো যে আলোর কিন্তু তরঙ্গ ধর্ম দেখতে পাচ্ছি। তো এবার সেই আলোর তরঙ্গ পড়তে গিয়ে আমরা কয়েকটা ধর্ম জানবো। এক হচ্ছে আলোর কম্পাঙ্ক, আরেক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, একটা হচ্ছে আলোর কম্পাঙ্ক, একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই কম্পাঙ্ককে আমরা লিখি নিউ দিয়ে, এটার নাম হচ্ছে নিউ। আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বলি ল্যামডা দিয়ে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কিছুই না, মানে একই দশায় থাকা দুটো যে মানে কি বলবো, মানে দুটো দশার মধ্যে যে দূরত্ব, সেটার নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সিম্পলি ভাববে, যখন তরঙ্গ দৈর্ঘ্য বলছি মানে একটা দৈর্ঘ্যকেই ডিনোট করছে,
আর যখন দৈর্ঘ্য বলছি তাহলে ল্যামডা যদি এর একক বের করি তাহলে তোমরা সহজেই বলতে পারবে কি একটা মিটার হবে এসআইতে, আর সিজিএসে কি বলো সেন্টিমিটার। এটা হবে সিজিএসে, এটা হবে এসআইতে। কিন্তু যখন কম্পাঙ্ক বলবে, কম্পাঙ্ক কথার মানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতবার ওটা মানে কি বলবো রাউন্ড হচ্ছে। রাউন্ড বললে ভুল হবে, প্রতি সেকেন্ডে কতবার ওর একটা পিরিয়ড সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি যে এখান থেকে শুরু করে যাত্রা শুরু করছে, মনে করো এই যাত্রা হয়ে এটা হলো একটা পিরিয়ড, মানে একটা রিভলিউশন বা একটা আবর্তন। দেখো ভালো করে, এই যে এটা গেল এটা কি অর্ধেক, আর এটা বাকিটা অর্ধেক, যে এই এখান থেকে শুরু করে এটা কি পুরো একটা, তাহলে কি হলো এটা হলো পুরো একটা রিভলিউশন বা একটা আবর্তন হলো, একটা চক্র পূর্ণ হলো। এই পূর্ণ চক্রটা হতে যে সময়টা লাগছে সেই একটা মানে, এবার আমি যদি বলি যে এবার ধরে নাও এটুকু হতে সময় খুব সামান্য লেগেছে, এরকম ধরে নাও এটা একটা চক্র, ফের একটা চক্র, এরকম ধরে নাও মনে করো 50টা চক্র হচ্ছে 1 সেকেন্ডে মনে করো, তাহলে ওই আমি বলতে পারবো ওটা হচ্ছে 50টা আবর্তন প্রতি সেকেন্ডে। তার মানে এর এককটা পেয়ে যাচ্ছে সেকেন্ড ইনভার্স বা পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কি বলবো, তাহলে বলো পার সেকেন্ড। এটা পার মানে কি বলতো, এটা এভাবে লেখা যায় যে 1/সেকেন্ড, এর মানে কি সেকেন্ড ইনভার্স। এটা কি আমরা বলি আবার হার্জ, এইচ এবং জেড লিখে কি বলি হার্জ। তাহলে কম্পাঙ্কের একক কি 1/সেকেন্ড বললেও ঠিক আছে, সেকেন্ড ইনভার্স বললেও ঠিক আছে, হার্জ বললেও ঠিক আছে। তো তিনটাই বলা যায়, কিন্তু পরীক্ষায় দেখবে বেশি এটাতেই সবাই লেখে হার্জ, এইচ জেড। তাহলে কম্পাঙ্ক লিখি নিউ দিয়ে, এক হচ্ছে হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য লিখি ল্যামডা দিয়ে, এক হচ্ছে কি মিটার। ঠিক আছে, এই যে একটা কথা বললাম সমদশা সম্পন্ন দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, তো এটা যদি দেখো এটা পিক পয়েন্ট আছে, তো এটাও তো আছে একটা পিক পয়েন্ট আছে না, তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাই কি একটা তরঙ্গ দৈর্ঘ্য। যদি নিচের নিচের দিক দিয়ে বলো, যদি এটা আমি আরেকটা মুভমেন্ট নিয়ে আসি, তাহলে এটা কোন যে দশায় আছে এটাও কি সে দশায় আছে না, তো এখান থেকে এই যে ডিস্টেন্সটা এর নাম কি তরঙ্গ দৈর্ঘ্য। বুঝলে ব্যাপারটা। আর এই যে দেখো একটা রেভলিউশন দুটো রেভলিউশন, এখানে বলতে পারি সেকেন্ডে দুটো হচ্ছে, মনে করো ধরে নাও এখান থেকে শুরু করে এই অবধি টাইমটা 1 সেকেন্ড মনে করো, তাহলে 1 সেকেন্ডে কটা হলো রেভলিউশন দুটো। এই যে দেখো এখান থেকে একটা দুটো, তো আমরা বলতে পারি যে এর কম্পাঙ্ক 2/সেকেন্ড বা 2 হার্জ। বুঝতে পেরেছ? তো এটার মানে এটা আমি দেখাচ্ছি। এবার শোনো, এবার কথা হচ্ছে এই যে কম্পাঙ্ক আর একটা তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আবার কি সম্পর্ক লক্ষ্য রাখো, যে এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে এখানকার ডিস্টেন্স সেমই আছে, সেম থাকবে, যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নাম দিয়েছি আমি, ঠিক আছে কোনো ব্যাপার নাই। এবার যদি এই পুরো গ্রাফটাকে আমি একটু কম্প্রেস করছি, কিরকম লক্ষ্য রাখো তোমরা, যে এই গ্রাফটাকে যদি আমি এভাবে আঁকার চেষ্টা করি, দেখো করলাম, তাহলে ওই গ্রাফটা এবং এই গ্রাফটার মধ্যে কিছু পার্থক্য আছে না নেই? আছে। তোমরা প্রথমে বলবে যে স্যার এটা যদি যে দশায় আছে এটা সে দশায় আছে, তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এখানে বেশি আছে না এখানে বেশি আছে? এখানে বেশি আছে। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এর ক্ষেত্রে? তো এটা যদি ল্যামডা আমি 1 নাম দিলাম, এটা ল্যামডা আমি 2 নাম দিলাম, তাহলে ল্যামডা 1 বড় না ল্যামডা 2 বড়? ল্যামডা 1 বড়। তো ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2। ঠিক, এটাকে নাম এবার দেখো এই যে এখান থেকে এভাবে করে কম্পনটা মানে সম্পন্ন হচ্ছে বা একটা ওয়েভ সম্পন্ন হচ্ছে, একটা দুটো, এখানে এখান থেকে এটা মনে করো সময় 1 সেকেন্ড, ঠিক আছে কত সেকেন্ড বলো 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড সময় কটা হলো এখানে রিভলিউশন দুটো, তো এখানে বলতে পারি যে তাহলে নিউ ইয়ার যে মানটা 2 হার্জ। এখানে বলো এখান থেকে শুরু করে এটা কত 1 সেকেন্ড টাইম, দেখো এখান থেকে শুরু করে এই করে একটা দুটা তিনটা 4 5 6 7 8 9 নোটা মনে করো, তো কতগুলো হলো এখানে, তাহলে এটা এর তাহলে কত কম্পাঙ্ক 9 হার্জ। ঠিক,
তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো তো, যে এই ছবিটাতে ল্যামডা অনেক বেশি তো নিউটা অনেক কম, এখানে ল্যামডা অনেক কম তো নিউটা অনেক বেশি। তাহলে এই ল্যামডার সঙ্গে নিউর কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তা যত বেশি কম্পাঙ্ক বাড়বে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলো? কমবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে। তাহলে আমরা পেয়ে গেলাম ল্যামডার সাথে এই যে নিউ এর সম্পর্ক কেমন? ব্যস্ত। এটা ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারছো না পারোনি? লেখো। শোনো, বোঝো, যখন আমরা আলোচনা করছি তরঙ্গ নিয়ে, তো আলো যখন বললাম এক প্রকার তরঙ্গ, তো আলোক যে রশ্মি আমরা দেখি চোখে, তাহলে সেটা আমরা তাহলে আলটিমেটলি কোনো তরঙ্গকেই দেখি। তো এবার তরঙ্গ শুধুমাত্র যে আলোরই আছে এমনটা নয়, এমন অনেক কিছু তরঙ্গ আছে বা এমন এমন তরঙ্গ আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। যেগুলো তরঙ্গ দেখতে পাই তারা হচ্ছে সে আলোগুলো, যেগুলো আমরা দৃশ্যমান আলো, যেমন লাল আলো বলছি, আমরা বলছি নীল, কমলা, বেগুনি, হলুদ, সবুজ, যতগুলো রং বলছি, এই রংগুলোর যে মানে যে আলোগুলো আছে, এই আলোগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য একটা লিমিটের মধ্যে আছে বলে এগুলো আমাদের চোখে দেখা যাচ্ছে। ঠিক আছে? এমন কিছু আলো আছে, আলো বললে ভুল হবে, মানে এমন কিছু তরঙ্গ আছে চোখে আমরা দেখতে পাবো না। কোথাও বোঝা যাচ্ছে? তো চলো এবার খুব ব্যাপারটা ভালো করে বোঝো। আমাদের যে 7টা যে আলো থাকছে, 7টা আলোক রশ্মি মিলে কি হয়? একটা মানে হোয়াইট রে তৈরি হচ্ছে। তাহলে সেই 7টা আলোর নাম তোমরা জানো? কি বলো? ভিবজিওর মানে এই দেখো, এই যে এখান থেকে বলে VIBGYOR, তাই তো? ভি থেকে কি বলো? ভায়োলেট মানে বেগুনি, আই থেকে ইন্ডিগো মানে নীল, বি থেকে ব্লু আকাশি, জি থেকে গ্রিন মানে সবুজ, ওয়াই থেকে ইয়েলো মানে হলুদ, ও থেকে অরেঞ্জ মানে কমলা, আর থেকে রেড মানে লাল। ঠিক? তো বলছে এই যে সব, তাহলে এরা সবাইকে একটা তরঙ্গ, এ একটা তরঙ্গ, এ একটা তরঙ্গ, প্রত্যেকে আলাদা একটা তরঙ্গ। তো যতগুলো তরঙ্গ এখানে এঁকেছি, সবগুলো তরঙ্গের মধ্যে এই যে রেড আছে, লাল, ঠিক আছে, এই রেড যখন লাল, তো একে আমি লাল দিয়ে দেখাই, লাল, ঠিক আছে, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। বোঝা গেল? তাহলে বলো তো, আমরা বেগুনি রঙকে দেখতে পাই কি পাই না? পাই। মানে বেগুনি রঙের যে তরঙ্গ দেখতে পাই, নীল দেখতে পাই, মানে আকাশি নীল যারা যারা আছে আর কি, সবুজ, হলুদ, কমলা, লাল, সবগুলো রঙকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি বা চোখে দেখতে পাচ্ছি। তো এরা সবাই হচ্ছে দৃশ্যমান আলো। এরা কি বলো? দৃশ্যমান। দৃশ্যমান আলোর তরঙ্গ। তাহলে এবার যদি বলা হয় দৃশ্যমান আলোগুলোর মধ্যে, এই দৃশ্যমান আলোগুলোর মধ্যে তাহলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? লালের। আর সব থেকে কম কার তরঙ্গ দৈর্ঘ্য? বেগুনির। মনে থাকবে? ঠিক আছে। বলছে এগুলো তরঙ্গের বাইরে আরো কিছু তরঙ্গ আছে, যেমন কি যদি আমি এদিকে বলি ইউভি, আলট্রা ভায়োলেট, এর বাংলা হচ্ছে অতি বেগুনি রশ্মি, এরও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আছে, কিন্তু এই রশ্মিটা আমরা কি চোখে দেখতে পাই? দেখতে পাই না। এটা আসে থেকে? সূর্য থেকে আসে। তোমরা জানো যে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে এসে যেই মাটিতে পড়ে বা যেখানে পড়ে সে জায়গাটাকে নষ্ট করে দেয়। পড়েছো না পড়নি? যে অতি বেগুনি রশ্মি আমাদের যে ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে, তাই তো? মানে অতি বেগুনি রশ্মিকে বাঁচাচ্ছে কে? ওজোন স্তর, তাই তো? মানে এটা এত বেশি গরম যে এর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রোটেকশন রাখতে হবে। আর সেখানে আমাদের পৃথিবীকে কে দিচ্ছে প্রোটেকশন? সেটা হচ্ছে ওজোন স্তর। তো ওজোন স্তর কিন্তু ইউভি রশ্মিকে আমাদের পৃথিবীতে আসতে দিচ্ছে না। আর এই রশ্মি কিন্তু চোখে দেখা যাবে না, এটা কিন্তু একটা অদৃশ্য রশ্মি বা অদৃশ্য তরঙ্গ। তাহলে এর যদি বলি আমি তরঙ্গ দৈর্ঘ্য এদের থেকে কম, মানে তাহলে বেগুনের থেকেও কম কার? অতিবেগুনি রশ্মি।
কথা বুঝলে কি বুঝলে না? আচ্ছা, যেমনি আরো আছে মনে করো, যেমন এদিকে যদি বলি মাইক্রোওয়েভ, ঠিক আছে, বা আইআর বলি আগে, আইআর মানে ইনফ্রারেড, ঠিক আছে, অবলোহিত রশ্মি। ইনফ্রারেড মানে অবলোহিত রশ্মি। এই যে তরঙ্গটা আছে লালের থেকে আবার বেশি, মানে লালের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার থেকে বেশি কার, মানে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, ঠিক আছে। এর থেকেও বেশি কার, সেটা হচ্ছে মাইক্রো, মাইক্রোওয়েভ বলতে পারি, হ্যাঁ ঠিক আছে, মাইক্রোওয়েভ বলতে পারি। এর থেকেও বেশি কার, সেটা হচ্ছে আমাদের রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ যাকে বলি আমরা। তা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ। এই তরঙ্গ কিন্তু খালি চোখে দেখা যাবে না, এটা অনেক মানে তরঙ্গ দৈর্ঘ্য হাই আছে, ঠিক আছে, কিন্তু এর অস্তিত্ব আছে। ইউভি গেল এদিকে, এক্স রশ্মি, তোমার নাম শুনেছো এক্স রশ্মি বা এক্স রে, এটার তরঙ্গ দৈর্ঘ্য এর থেকেও কম। কথা বুঝছো কি বুঝছো না? গামা রশ্মি বা গামা রে, এটার নাম গামা, হ্যাঁ গামা রে, এটা রশ্মি আরো সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো, যদি তোমাকে প্রশ্ন করে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, তুমি বলবে গামা রে। সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, রেডিও ওয়েভ। তাহলে যখন আমরা এই সাইড থেকে এদিকে যাচ্ছি, তাই যে ল্যামডা বৃদ্ধি হচ্ছে না হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, লিখি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, একে লিখি ল্যামডা দিয়ে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে বলো তো, যদি আমি এই দিক থেকে আসি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে না কমবে? কমবে। তাহলে এই বরাবর আসলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে ঠিক, তোমরা একটু খেয়াল করো, জাস্ট আজকে একটু আগে বললাম যে নিউ প্রপোর্শনাল টু 1/λ, মনে পড়ছে কি পড়ছে না? নিউটা কি বললাম, কম্পাঙ্ক, আর ল্যামডা কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য। যদি তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা এর সঙ্গে সম্পর্ক কেমন, সরল না ব্যস্ত? ব্যস্ত। তো ব্যস্ত সম্পর্ক অনুযায়ী একটা বাড়লে একটা কমবে, বা একটা কমলে অপরটা বাড়বে, উল্টোটা। যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে কম্পাঙ্ক বাড়বে না কমবে? কমবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য কমে তো কম্পাঙ্ক বাড়বে। তাহলে বলো, আমি যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে না কমছে? তাহলে কম্পাঙ্ক কমবে না বাড়বে? কমবে। তাহলে এই বরাবর গেলে কম্পাঙ্ক কি হয়, হ্রাস পায়। জিনিসটা বোঝা গেল না যায়নি? যখন আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় তো এটা অবশ্যই কমবে, কেন, ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমরা বুদ্ধি করে বলো আমাকে, যে আমি এই সাইড থেকে এদিকে আসি কম্পাঙ্ক বাড়বে না কমবে? বাড়বে। ঠিক, কিন্তু খেয়াল রাখো, এইটুকু পার্ট শুধুমাত্র কার জন্য, দৃশ্যমান আলোর জন্য। আর এগুলো কি অদৃশ্য, এগুলো সব অদৃশ্য, কিন্তু এগুলো তরঙ্গ আছে, চোখে দেখা যাবে না। তাহলে বলো এবার তোমরা উত্তর আমাকে, দৃশ্যমান আলোগুলোর মধ্যে, তার মানে শুধু এর মধ্যে বলছে লিমিটেড, দৃশ্যমান আলোগুলোর মধ্যে কার কম্পাঙ্ক সব থেকে বেশি? কম্পাঙ্ক বলে যে কম্পাঙ্ক এদিকে আসলে বাড়বে না, সব থেকে বেশি হচ্ছে বেগুনি বর্ণের কম্পাঙ্ক সব থেকে বেশি। বুঝো না ব্যাপারটা মনে হয়? এই যে দেখো, এই যে যখন ডান দিক থেকে বাম দিকে আসছি কম্পাঙ্ক বৃদ্ধি, তাহলে এদিকে যখন আসছি বাড়ছে, তাহলে এ তাহলে সব থেকে বেশি, কেন, দৃশ্যমান গুলোর মধ্যে বলছি, ঠিক না? ঠিক। তাহলে আমি যদি এখানে প্রশ্ন বলি যে দৃশ্যমান গুলোর মধ্যে, দৃশ্যমান আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা উত্তর। তরঙ্গ দৈর্ঘ্য কম, একটা উত্তর। কম্পাঙ্ক বেশি, একটা উত্তর। কম্পাঙ্ক কম, আরেকটা উত্তর। চারটা তো বেরোবে না শুধু দৃশ্যমান আলোর মধ্যে। তো চলো তোমরা উত্তর দেবে।
এই দৃশ্যমানগুলোর মধ্যে মানে এতটুকুর মধ্যে লিমিটেড তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? লালের। ঠিক ঠিক। তুমি বলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? বেগুনি। ঠিক। তুমি বলো কম্পাঙ্ক সব থেকে বেশি কার? বেগুনি। কম্পাঙ্ক সব থেকে কম কার? লালের। জিনিসটা হলো ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে প্রশ্ন কিন্তু এরকম দেবে, দৃশ্যমান আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর লিখে দেবে। এই যে আমাদের যে সিরিজটা আছে খেয়াল রাখবে আর ফটাফট বের করবে। পারবে না করতে? দেখো ফাইন। দেখো তাহলে এবার যদি আমি এই দৃশ্যমান কথাটা তুলে দিই আর দিয়ে আমি করতে বলি, করতে পারবে না? চলো এবার দেখো এই দৃশ্যমান কথাটা তুলে দিলাম, ঠিক আছে। আর আমি যদি বলি যে আলোক তরঙ্গগুলির মধ্যে বা আলোর তরঙ্গ গুলোর মধ্যে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? বলো তোমরা বলো। রেডিও বা বেতার তরঙ্গ। ভেরি গুড। এই যে এই সব থেকে বেশি, ঠিক। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার? গামারে। গামারস্যি। কম্পাঙ্ক বেশি কার? গামারস্যি। কম্পাঙ্ক কম কার? বেতার তরঙ্গ। এর মানে সত্যি কথা বলতে গেলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তারই কম্পাঙ্ক কম, তাই তো? বেতার তরঙ্গ। হয়েছে না? হয়নি? ক্লিয়ার? এবার এখান থেকে অনেক সময় বলে যে কার কত তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান গুলোর মধ্যে। যে লাল আছে, লালের যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি মানে এই দৃশ্যমানের মধ্যে, আর বেগুন সব থেকে কম। তো এটার মান হচ্ছে 8000 অ্যাংস্ট্রম। 8000 অ্যাংস্ট্রম। আর এটা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। ঠিক আছে। অ্যাংস্ট্রম মানে কি জানো? যে 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এটাও আসতে পারে। তাহলে যদি এখন প্রশ্ন তোমাকে বলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? পাল্লা কত? যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, এর মানে কত রেঞ্জের মধ্যে দৃশ্যমান আলোকে দেখা যায়। তো তখন বলবে 8000 অ্যাংস্ট্রম থেকে 4000 অ্যাংস্ট্রমের মাঝে। তো লিখবে এখানে 8000 থেকে 4000 অ্যাংস্ট্রম। বলতে পারবে কি পারবে না? তাহলে 8000 থেকে 4000 অ্যাংস্ট্রম যাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে তাদেরকেই চোখে দেখা যাবে, বাকিদের দেখা যাবে না। এটার উপরে ভিত্তি করে এখন আমরা দেখো কত কি শিখছি। দেখো খালি আমি এই জায়গাটা মিটাচ্ছি। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে বোঝো। তাহলে আমরা কিন্তু এই সিরিজটাকে একদম মুখস্থ রাখবো বা মাথার মধ্যে এটা রাখবো সবসময় যে কিভাবে এটা সিরিজটা থাকছে। একটা সহজ ট্রিক দেখে নাও। যখন দেখো লেখা আছে ভিপজিওর, দেখো এখানে লাস্টে আর আছে, তো আর মানে দেখো আই আর আর আছে। দেখো এখানে মাইক্রো আর সাউন্ড আসছে, রেডিও আর আছে, তো সবগুলো আর দিয়ে ডান দিকে থাকবে কিন্তু পরপর থাকবে, মারাত্মক না? দেখো এখানে লেখা আছে ভি, ধর ইউভি, তো ভি এর মধ্যে দেখতে এক্সট্রা আছে, গামাটাও আছে, প্রায় সেম টাইপের দেখতে আছে। দেখো দেখতে ভি এর মতোই আছে, এটাও দেখতে অর্ধ ভি এর মতোই আছে। তো ইউভি এক্স রে গামা রে এদিকে থাকবে, মনে থাকবে? ট্রিক বলে দিলাম যেন পরীক্ষায় গুলিয়ে না ফেলো যে এই রেডিওটা এদিক না এদিক ছিল রে, মাথায় আসছে না। চিন্তার কোনো কারণ নাই, রেডিওতে আর লেখা আছে মানে আর এর ডান দিকে থাকবে, এদিকে। কোথাও বুঝলে কি বুঝলে না? আর দেখো এখানে ছোট হাতের আর তো মানে কাছেই থাকবে, এটা বড় হাতের আর সবচেয়ে দূরে থাকবে, কারণ এর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের মান। যেটা আর নাই এটা এদিকে থাকবে, মানে ভি যুক্ত যেগুলো দেখতে ভি এর মতো, এই যে ইউভি, এক্স রে অর্ধেক ভি, গামা রে গামাটা দেখতে ভি এর মতোই,
ওই ওয়াই ভি দেখতে সেম, তো এদিকে থাকবে, আর ভি বিজুর তো রাখাই আছে এখানে, ঠিক আছে। আর খেয়াল রাখবে এদিক থেকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, কম্পাঙ্ক কমে, কম্পাঙ্ক বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য কমে। দেন এটা যদি মনে রাখো তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন থাকবে সহজেই করা যাবে, ভাষাটা বুঝে। ক্লিয়ার? এবার আমরা একটু চলে যাব এই সিরিজ থেকেই কয়েকটা ধর্ম, আলোর ধর্ম, তার নাম হচ্ছে আলোর বিক্ষেপণ। খুব ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে। আলোর বিক্ষেপণ একে বলা স্ক্যাটারিং অফ লাইট। বোঝো? দেখো স্ক্যাটারিং কথার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। কি বলো? ছড়িয়ে দেওয়া। এটা মনে করো সূর্য, এটা সূর্য, এই সূর্য থেকে যখন আলো আসে তো তরঙ্গ আকারে আসে। যখন তরঙ্গ আকারে আসলো আলো, তো তোমরা জানো যে এই যে আমাদের পৃথিবী আছে, তো পৃথিবীতে কি আছে, একটা অ্যাটমসফিয়ার আছে। এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, তো এগুলো কি হলো, অ্যাটমসফিয়ার। এর মানে এগুলো কি আছে, বায়ুর কণা আছে এগুলোতে, বায়ুর কণা, ধূলি কণা আছে কি নাই? আছে। তাহলে পৃথিবীতে এই যে বায়ুর কণা, ধূলি কণাগুলো আছে, এই যে কণাটা, এটা কণা একটা, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, তো কি হবে, এই সূর্য থেকে তরঙ্গগুলো এসে এদের কি করে বলো তো, এদের উপর পড়বে। এই যে যারা বালি মানে বালিকণা, ধূলিকণা আছে, এরা কি করবে, সূর্য থেকে যে তরঙ্গ আছে, দীর্ঘ তরঙ্গ, সেটাকে অ্যাবজর্ব করবে, মানে শোষণ করবে, ঠিক আছে। তাহলে এই কণাগুলো সূর্য থেকে আগত তরঙ্গগুলোকে শোষণ করলো, শোষণ করার পর সেই শক্তিটাকে, ঠিক আছে, সেই শক্তিটাকে চারদিকে ছড়িয়ে দেবে। এটা ঘটনার নামই হচ্ছে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। ব্যাপারটা আরেকবার বলছি, সূর্য থেকে আগত, এগুলো কি বলো, তরঙ্গ। সূর্য থেকে আগত তরঙ্গ দৈর্ঘ্যকে বা তরঙ্গগুলোকে, দীর্ঘ তরঙ্গগুলোকে, এই যে বাতাসে ভাসমান ধূলিকণা, বায়ুকণা, গ্যাসের কণা, সমস্ত কণাগুলো অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গগুলোকে অ্যাবজর্ব করে, মানে শোষণ করে, এবং শোষিত করার পর সেই শক্তিকে চারদিকে ছড়িয়ে দেয়। এটা ঘটনার নামই হচ্ছে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট, ঠিক আছে। তো এই স্ক্যাটারিং নিয়ে, আলোর বিক্ষেপণ নিয়ে একটা বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে রেলে। রেলে, ওই রেলে কি করছেন তিনি, তিনি একটা সূত্র দিচ্ছেন। তো সেই সূত্রের নাম হয়ে যাচ্ছে রেলের বিক্ষেপণ সূত্র। তো সূত্র কি বলছে, ও বলছে যে যে এই যে আলোটাকে যে ও যে শোষণ করলো, তারপরে ছড়িয়ে দিল, এই যে আলোটা ছড়িয়ে দিচ্ছে, তার যে ইন্টেন্সিটি বা তীব্রতা, আই, আই মানে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/λ⁴। ব্যাপারটা কিরকম, ল্যামডা মানে কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে ও ছড়াবে, তার যে ইন্টেন্সিটি হবে, সেটা হচ্ছে আই প্রপোর্শনাল টু 1/λ⁴। তাহলে তোমরা আমাকে বলো, λ⁴ এর সাথে আয়ের কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে ইন্টেন্সিটি কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার ইন্টেন্সিটি বেশি। দেখো নিচে আসে মানে ব্যস্ত সম্পর্ক। তো তাহলে বলো তো, আলোর বিক্ষেপণ যদি হতে হয়, তাহলে এরা কোন আলো, যেটা সূর্য থেকে আসছে, তো এরা সবগুলো নাকি দৃশ্যমানগুলোর কথা বলছে? সবগুলোই হতে পারে, কিন্তু আমরা এখানে দৃশ্যমান নিয়ে আলোচনা করব। কেন বলো তো, কারণ যেহেতু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। চোখে তো আমি এগুলো দেখতে পাচ্ছি, বেগুনি, নীল, আকাশ, মানে আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা রঙকে আমি দেখতে পাই। তাহলে এই 7টা রং ছড়িয়ে পড়ছে কিনা আমি চোখে দেখতে পাবো? এদের তো কোনো রঙই নাই, এদের কোনো রং নাই, মানে চোখে দেখা যাবে না। তো যখন দেখতেই পেলাম না, ও বিক্ষেপণ হলো কি হলো না জেনে লাভ কি? আমি তাহলে বরং এদের মধ্যে এখন গল্প করি, তাহলে দৃশ্যমানগুলোর মধ্যে। তাহলে সেই দৃশ্যমানগুলোর মধ্যে তোমরা আমাকে বলো যে কোন আলোটা বেশি বিক্ষেপিত হবে।
তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে স্যার যার ল্যামডা বেশি তার কম ইন্টেন্সিটি, মানে ও কম বিক্ষেপিত হবে। যার স্যার ল্যামডা কম সে বেশি বিক্ষেপিত হবে, মানে কি তার ইন্টেন্সিটি বেশি। তাহলে বলো কার এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? বেগুনি। তার মানে বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি বিক্ষেপিত হয়। জিনিসটা বোঝাতে পারলাম কি পারলাম না? আরেকবার বলছি, বলছে যে সমস্ত আলোর বিক্ষেপণ ঘটবে তার মধ্যে ওটা ডিপেন্ড করছে যে ল্যামডার মানটা কেমন আছে তার উপর। যদি ল্যামডা বেশি হয় তো আই কমে যাবে, ল্যামডা কম তো আই বেড়ে যাবে। আই মানে কি ওর যে বিক্ষেপিত হবে তার ইন্টেন্সিটি বেড়ে যাবে। যদি ল্যামডা কম হয় তো ল্যামডা এখানে কম কার আছে? ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো লেখা আছে যে এদিক থেকে আসলে পরে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে এখানে সবচেয়ে কার কম তরঙ্গ দৈর্ঘ্য? বেগুনি। তাহলে বেগুনি বর্ণের আলোটা এর ক্ষেত্রে ল্যামডা কম মানে আয়ের মান বেশি, মানে বেশি পরিমাণ বিক্ষেপিত হবে। তাহলে তোমরা কিন্তু ইজিলি বলতে পারছো সব থেকে তাহলে কম বিক্ষেপিত কে হবে? লাল। বিক্ষেপিত মানে কি যাচ্ছে, যেতে যেতে চারদিকে ছড়িয়ে পড়বে, তাই তো? তাহলে কার সব থেকে বেশি বিক্ষেপিত ক্ষমতা আছে? বেগুনির। আর সব থেকে কম লালের। বোঝা গেল ব্যাপারটা? এবার তোমরা এবার ইমাজিন করো এই যে আকাশটা আছে, আকাশের রং কি? নীল। কিন্তু এই আকাশের রংটা যে নীল তার জন্য দায়ী কে? সূর্যের আলো। রাত্রে কি আকাশের রং নীল দেখায়? তখন তো সূর্য থাকে না। তো সূর্যটা দেখা যাচ্ছে দিনের বেলায়, তো আকাশের রং নীল কেন? সূর্য থেকে তো 7টা রং আসছে। কি কি আসছে? বেগুনি আসছে, নীল আসছে, আকাশি আসছে, সবুজ, হলুদ, কমলা, লাল। 7টা রং যখন আসছে তো তাহলে তো আকাশকে সাদা দেখার কথা উচিত ছিল, কি সাদা কিন্তু দেখা যাচ্ছে না, কি নীল দেখা যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে সূর্য থেকে যখন আলো যখন আসছে তখন বাতাসে যেগুলো ধূলিকণা আছে তারা কি করছে বলো? সে আলোগুলোকে বিক্ষেপিত করছে। কিন্তু রেলের সূত্র অনুযায়ী যার ল্যামডা কম সে বেশি বিক্ষেপিত হবে। তাহলে বলো তো সূর্য থেকে 7টা রঙের মধ্যে কার ল্যামডা কম? বেগুনি। বেগুনি। তাহলে বেগুনি বেশি বিক্ষিপ্ত হচ্ছে। বেগুনির থেকে নীলটা একটু মানে কম বিক্ষেপিত হচ্ছে, এর থেকে আকাশিটা আরো কম হচ্ছে, সবুজটা আরো কম, হলুদটা আরো কম, অরেঞ্জটা আরো কম, লালটা নেই বললেই চলে। তার মানে বেগুনি যে হারে আলোটাকে বিক্ষেপিত করছে নীলটা একটু কম করছে, কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়, যেহেতু এর পাশে আছে, দূরে তো নাই বেশি। তো এই জন্য যখন সূর্য থেকে রংগুলো আসে 7টা রং, সেই 7টার মধ্যে বেগুনিটা আর নীলটা এ দুটোই বেশি বিক্ষেপিত হয়। কিন্তু আমাদের চোখের যে একটা সেন্সিটিভ পাওয়ার আছে সেটা নীলে বেশি সেন্সিটিভ, বেগুনিতে নয়। আমাদের চোখটা নীল আর বেগুনির মধ্যে নীলটাকে ভালো দেখে, বেগুনিকে কম দেখে। কেন? মানে ওটার মধ্যে বেশি সেন্সিটিভ নীলের প্রতি, আর যেটা বেগুনি একটু কম সেন্সিটিভ। এই জন্য আমরা আকাশটাকে নীল দেখতে পাই, যা ওটা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। ওটা বুঝলে কি বুঝলে না? মানে ধূলিকণা গুলো কি করছে তাহলে বলো? সেই নীল রংটাকে যখন আসছে, তরঙ্গটা যখন আসছে চারদিকে ছড়িয়ে দিচ্ছে বলে আমরা আকাশটাকে নীল দেখতে পাই। তাহলে বলো আকাশের রং নীল কোন ঘটনার জন্য দায়ী? আলোর বিক্ষেপণের জন্য। কথা বুঝলে কি বুঝলে না? যদি বেগুনি রংটা আমাদের চোখে ভালো সেন্সিটিভ হতো তাহলে আকাশটা নীল দেখা যেত না, বেগুনি দেখা যেত। অ্যাকচুয়ালি বেগুনিটা বেশি ছড়িয়ে পড়েছে, কিন্তু বেগুনি চোখে ভাসছে না, কারণ বেগুনি আর নীলের মধ্যে মানে লড়াই হচ্ছে। দিয়ে বলছে, নীল বলছে আমি বেশি সেন্সিটিভ ওদের চোখে, তো নীলই দেখতে পাচ্ছি, বেগুনি দেখা যাচ্ছে না। বোঝার ব্যাপারটা না? শোনো, এই আলোর বিক্ষেপণ জিনিসটা খুব সুন্দর। শোনো মন দিয়ে, তাকাও, ধরে নাও, শোনো, এটা হচ্ছে একটা সিগন্যাল। সিগন্যাল সিগন্যাল দেখবে আর লাল থাকে, তো কিছু নাই রে। ঠিক আছে, ধরে নাও এরকম রংগুলো আছে মনে করো, হ্যাঁ নতুন কালারে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এবার এবার তোমরা আমাকে বলো, তুমি যাচ্ছ বাইক নিয়ে,
যখন যাচ্ছ বাইক নিয়ে, তো এখানে যদি লাল জ্বলে এর মানে কি থামতে বলে যেতে, আর রুকো রুকো যারা বলো, হ্যাঁ। আর যদি ইয়েলো হয়, ইয়েলো মানে কি, মানে কিছুটা ওয়েট করো, মানে ওয়েট না, মানে স্লো চলো স্লো। আর যদি গ্রিন থাকে, যাও যাও, চলো। ওকে ফাইন। তা এবার কেন স্যার লাল মানে কেন থামো, আর স্যার সবুজ মানে কেন, এটাই বা মানে কেন চাও, আর ইয়েলো মানেই বা কেন থামো বা একটু স্লো হও, এমন তো বলতেই পারতো নিয়মে, এই লাল মানে যাও রে, সবুজ মানে থামো, বলতেই পারতো। কিন্তু কেন, বোঝো ব্যাপারটা, খুব ধ্যান দিয়ে বোঝো, এটা গল্পের মতো বোঝো। যখন তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার বাইক মনে করো আছে, মনে করো 50-60-এ আছে, ঠিক আছে, একটু মানে বেশি স্পিড আছে গাড়িটা। তো যখন গাড়ি যখন বেশি স্পিডে আছে, তো এবার তুমি বলো এখান থেকে 3টে আলো তোমার চোখে আসবে, তো তুমি বলো কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, লালের। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তে সে সবার আগে চোখে আসবে না? তো যখন বিপদ হবে, বিপদকে সবসময় বলো দূর থেকে যেন দেখতে পাই, তাহলে আমি আগে থেকেই বেঁচে যাব। আর কাছে গিয়ে দেখছি বিপদ, যা জান গেল, মানে যেখানে বিপদ হওয়ার কথা ওখানে এসে জানতে পারলাম বিপদ আছে, লোকটা বাঁচবে আর গাড়ি কিন্তু থামানো যাবে না। আর যদি আমি দূর থেকেই দেখতে পাই লাল আছে, মানে বিপদ আছে, তখন আমি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে আগে থেকে আমি গাড়িটাকে কন্ট্রোল করে থেমে যাব আগে। তাহলে বিপদ সংকেত হিসেবে লালকে এজন্য ব্যবহার করা হয়, লালের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। এর মানে 3টে আলো যদি স্পিড লাগাই, যে দেখি কে আগে যেতে পারছে, তো লালটা অনেক আগে ছুটে যাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই নীল যখন যাবে না, আর যখন নীল যাবে বা সবুজ যখন যাবে, তো নীল সবুজ যারা আছে এরা এদিকে আসে না, এর মানে কি এদের তরঙ্গ দৈর্ঘ্যটা কম। যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে ওরা বিক্ষিপ্ত হয়ে যায়, মানে যেতে যেতে রাস্তায় হারিয়ে যাচ্ছে। কথা বুঝলে কি বুঝলে না, বেশি দূর যেতে আর পারছে না, মানে যেতে যেতে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, বিক্ষেপিত হয়ে যাচ্ছে, যে মানে চারদিকে ছড়িয়ে পড়ছে। এর ফলে দূর থেকে আর ওই সবুজ বা নীলটাকে তুমি আর অত ভালো মতো দেখতে পাবে না, আবছা দেখতে পাবে। কিন্তু লাল যে আছে ওর ক্ষমতা বেশি, ক্ষমতা বললে ভুল হবে, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এ কাউকে কেয়ার করে না, বলছে আমি বিক্ষেপিত হবোই না, আমার বিক্ষেপিত হওয়ার হার কি সব থেকে কম, আমি দ্রুত গিয়ে একদম ছুটে গিয়ে দর্শকের চোখে গিয়ে পড়বো আমি লাল, ঠিক, হ্যাঁ থোড়া সামাল। তার মানে এই জন্য আমরা কি করি, বিপদ সংকেত হিসেবে লালকে ব্যবহার করি। তো এটার জন্য কোন ঘটনা দায়ী, তরঙ্গ সরি আলোর বিক্ষেপণ। ব্যাপারটা হয়েছে ক্লিয়ার না, ক্লিয়ার না, বুঝে গেলে আপনারা তাহলে? আচ্ছা আর কি আছে, হ্যাঁ চলো এবার বলো, তোমরা বলো চাঁদের যে আকাশ, যারা চাঁদে যায়, তো চাঁদের যে আকাশটা আছে ওটার রং নীল না কালো? কালো। কেন? কারণ দেখো চাঁদের গায়েও কিন্তু সূর্যের আলো পড়ছে, কিন্তু ওখানে স্যার কোনো বিক্ষেপণ হয় না। কেন হয় না স্যার? কারণ বিক্ষেপণ কারা করে, ধূলিকণা, বাতাসের কণা, গ্যাসের কণা, কারণ ধূলিকণাই নাই ওখানে। চাঁদে বাতাসই তো নেই, তো ধুলো আসবে কোত্থেকে? তো চাঁদে যখন বাতাস নেই, ধূলির কণা নেই, গ্যাসের কণা নেই, তাহলে আলোটাকে বিক্ষেপণ ঘটাবে কি? কেউ নেই, বলে সমস্ত আলো এসে পড়ে যায়। মানে এর ফলে কি হয়, ওখানে কি বলতো, মানে আকাশটাতে কোনো রকম আলোর যেহেতু মানে বিক্ষেপণ ঘটে না, তাই কোনো রংকে ওখানে আকাশে দেখা যায় না। এর ফলে ওখানকার রং কি দেখা যায়, কালো দেখা যায়। যদি ওখানে অ্যাটমসফিয়ার থাকতো, ধূলিকণা থাকতো, তার সূর্য থেকে যে রশ্মিগুলো আসতো বিক্ষেপণ ঘটাতো, আর চারদিকে আলোগুলো ছড়িয়ে পড়তো, আকাশকে নীল দেখাতো। কথা বুঝলে কি বুঝলে না? এবার চলো একটা ভালো এক্সাম্পলে ফিরে আসি। তোমরা লক্ষ্য করেছো গরমের সময়ে আমরা যখন গেঞ্জি পরি বা ভিতরে যখন কোনো কাপড়গুলো পরি, তো একটু মানে দীর্ঘদিন পরলে দেখবে একটু হলুদ হলুদ ভাব হয়ে যায়, বিশেষ করে সাদা গেঞ্জিগুলো। তো সাদা গেঞ্জিগুলো যখন হলুদ হলুদ ভাব হয়ে যায়, তখন তাতে আমরা কি দিই, নীল রং দিই। কেন? কারণ নীল দিলে সেই নীল রং আর হলুদ রংটা মিলে এক হয়ে হোয়াইট রং তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে নীলের সাথে যখন আমি পেয়ে গেলাম কাকে, হলুদ, তখন যুক্ত হয়ে কি হচ্ছে বলো, সাদা। তাহলে এই হলুদ ভাবটাকে কাটাতে গিয়ে আমি নীলটাকে দিচ্ছে, দিয়ে মিশে
হচ্ছে সাদা। এর জন্য আমরা কি করি, যে সাদা কাপড়গুলোকে নীল দিই। তাহলে এই ঘটনার উপর ভিত্তি করে তোমরা এবার কল্পনা করো চাঁদের আলো। তোমরা রাত্রেবেলা দেখেছো যে চাঁদের যে আলোটা আছে কেমন আছে বলো? আরে হাতটা ছুটে গেছিল বলে বলো। রাত্রেবেলা খেয়াল করো চাঁদের যে আলোটা কেমন হয়, হলুদ, কিন্তু দিনের বেলায় সাদা। কেন? খুব ভালো করে ইমাজিন করো। যখন তুমি দেখবে মানে রাত্রেবেলা দেখবে চাঁদটাকে, যে মনে হবে ওখান থেকে হলুদ হলুদ একটা আলো আসছে, আর যখনই দিন হচ্ছে সে হলুদ ভাবটা গায়েব, সাদা দেখাচ্ছে। এর কারণটা কি? অ্যাকচুয়ালি সূর্য মানে চাঁদ থেকে যে রংটা আসে সেটা হলুদই থাকে, দিনে হোক বা রাত্রে হোক সারাক্ষণ হলুদই থাকে। কিন্তু দিনের বেলায় এই যে সূর্যের আলো আসছে, আর তোমরা জানো যে বাতাসে কি আছে, ধূলিকণা আছে। সেই ধূলিকণার জন্য কোন আলোটা বেশি বিক্ষেপণ হচ্ছে, নীল আর বেগুনি। কিন্তু বেগুনি আমাদের চোখে একটু কম সেন্সিটিভ, তো নীলটাই দেখা যাচ্ছে। এই আকাশের নীল রং আর চাঁদের ওদিকে হলুদ রং মিলে হয়ে যাচ্ছে সাদা, বলে আমরা চাঁদকে দিনের বেলায় দেখতে পাই সাদা। বুঝলে কি বুঝলে না? ভেরি ফাইন। চলো আর কি আছে দেখি। চলো আরেকটা আছে ভালো জিনিস, শোনো। যেই কথাগুলো বলছি না পরীক্ষা এগুলোই লিখতে হবে, একটু গুছিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বইয়ে খুব সুন্দর দেওয়া আছে, ভাষাগুলো পড়ে নেবে। তা আমি আগে ব্যাপারটা বুঝিয়ে দিই, ব্যাপারটা কি হচ্ছে। তোমরা দেখবে সূর্য যখন ডুবতে যায় বা যখন সূর্য ওঠে, দেখবে সূর্যের যে রংটা একদম গাঢ় লাল দেখায় দেখায় কিন্তু যখন তোমার দেখবে এই এই দুপুরের টাইমে তোর গাঢ় আর লাল দেখায় না। কেন? দেখবে দুপুর টাইমটাতে যখন একদম বেশ দুপুর 12টা বা 1টা 2টো, তখন দেখবে যে সূর্যের যে রংটা হোয়াইট দেখা যাচ্ছে, কিন্তু যখন একদম ভোরবেলা যা সূর্য উঠছে পুরো একদম লাল টকটকে না, আর অনেক বড় দেখা যায়। আর যখন সূর্য ডুবতে যায় তখন একদম টকটকে গাঢ় লাল দেখায়। কেন স্যার? শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। তোমরা জানো, আমি এটা মিটাই আগে, এগুলো দরকার নাই এগুলো। শোনো, তোমরা জানো যে আমাদের পৃথিবী প্রায় গোলাকার, আর সূর্যটা পৃথিবীর থেকে অনেক 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 দূরে, তাই তো? এবং সূর্যটা কিন্তু স্থির, পৃথিবীটা ঘুরছে। কিন্তু পৃথিবী যখন ঘুরছে আমাদের মনে হয় যেন সূর্যটাই ঘুরছে, পৃথিবী স্থির, এটা আমাদের মনে হচ্ছে। কেন মনে হয়? তোমরা জানো ভালো করে, যখন তোমরা কোনো ট্রেনে করে যখন কোথাও যাও, তো তুমি মনে হবে তুমি স্থির আছো, আর বাইরের যে গাছগুলো মনে হচ্ছে দুদিকে চলে যাচ্ছে। কিন্তু যে বাইরে আছে সে দেখছে ওরা স্থির আছে, তুমি চলে যাচ্ছ। কিন্তু একে অপরের সাপেক্ষে মনে হবে আমি স্থির, ও ঘুরছে, ও সাপেক্ষে মনে হচ্ছে ও স্থির, আমি ঘুরছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সূর্যটা স্থির আছে, পৃথিবী ঘুরছে। আমরা পৃথিবীতে বসে আছি বলে মনে হচ্ছে আমরাই স্থির আছে, পৃথিবী ঘুরছে, চাঁদ সূর্য ঘুরছে। আচ্ছা শোনো মন দিয়ে, বুঝছো? ধ্যান দাও ধ্যান দাও। তো এটা তাহলে মনে করো একটা, তাহলে কি পৃথিবী, আর এটা একটা মনে করো ধরে নাও, এটা সূর্যটা এখানে রাখি আমি। শোনো, আমাদের মনে হচ্ছে যে সূর্য মনে হয় থামো, শোনো ধ্যান দাও, কথা বলবে না। এটা মনে করো পৃথিবী, ঠিক আছে? আর এটা মনে করো সূর্য, ঠিক? এটা সূর্য আছে, এটা মনে করো পূর্ব দিক। তো মনে হচ্ছে সূর্য এইভাবে উঠে গিয়ে 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 এদিকে ফিরে আসছে আবার। মনে হচ্ছে কি হচ্ছে না? এটা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না, সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে চারদিকে। ওকে? তো এবার যখন এই সূর্য যখন এখানে উঠলো, তো এটাকে এবার ধরে নাও তুমি আছো এখানে, আছো মনে করো এই জায়গায় তুমি আছো, আর কেউ এখানে আছে। তো যে এখানে আছে ওর কাছে কি রাত, তোমার কাছে কি এখন ভোর, মানে সূর্যের আলো এভাবে আসতে তাহলে নিশ্চয়ই। খুব ভালো করে বোঝো।
বলো তো, এই সূর্যটার জন্য এখানে যে লোকটা আছে, এইখানটাতে যে লোকটা আছে তার জন্য দুপুরবেলা, কারণ ওর মাথার উপর সূর্য আছে। যে লোকটা এখানে আছে এর জন্য মানে ধরো সন্ধ্যাবেলা, আর যে এখানে আছে মনে করো এর জন্য ভোরবেলা, ঠিক তো? এর জন্য দুপুর 12টা। এই যদি ভোর হয় সকাল 5টা বা 6টা মনে করো, এটা 8টা, 10টা, 12টা, 2টা, 4টা, 6টা, আর এখানে যাচ্ছে রাত 12টা এর জন্য, তাই তো? এখানে সূর্য আলো আসছেই না, রাত অন্ধকার, বুঝলে? তো তোমরা এবার ইমাজিন করো ভোরবেলা, তাহলে সূর্যের আলোটাকে যখন দুপুরবেলা আসছে তখন এখান থেকে শুরু করে এতটা দীর্ঘ পথ, আর যখন ভোরবেলা আসতে হচ্ছে তো এখান থেকে শুরু করে এতটা দীর্ঘ পথ, কোন পথটা বেশি? ভোরবেলা। তার মানে এটাকে আমরা বলি দিগন্ত রেখার কাছে থাকে ভোরবেলা, আর এই যে সন্ধ্যেবেলা সূর্য থাকে কোথায়? দিগন্ত রেখার কাছে। তো এই দিগন্ত রেখায় যখন সূর্য থাকে তখন সূর্যের আলোকে অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়। তো এতখানি পথ যখন আসবে তো এই মাঝখানে ধুলোবালি আছে না নেই? আছে। তো এখান থেকে কতগুলো আলো আসছে? 7টা। সেই 7টার মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম তারা তো বিক্ষেপিত হয়ে যাচ্ছে। এখানে আস্তে আস্তে বলছে আমার যান শেষ, আমি থামলাম। লাল বলছে আমার যান এখনো আছেই, ক্লিয়ার। তো লাল কিন্তু ছুটে এসে এর চোখে এসে পড়ছে, বলে তখন সূর্যকে শুধু লাল দেখতে পাচ্ছে, নীল দেখতে পাচ্ছে না। কথা বুঝলে কি বুঝলে না? কথা বুঝলে না ব্যাপারটা? যখন এখান থেকে সূর্য থেকে যখন এই দর্শকের চোখে এসে পড়বে, 7টা আলোয় পড়বে কি না? যদি 7টা আলোয় সমান এসে পড়তো তো কি দেখতো? সাদা দেখতে পেত। কিন্তু এই 7টা রঙের মধ্যে শুধুমাত্র লাল রংটা এসে পৌঁছাচ্ছে, কেন? লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর নীল যে আছে এর কম তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি এদের কম। এদের যেহেতু কম তরঙ্গ দৈর্ঘ্য, এরা কিন্তু কি হচ্ছে? চারদিকে বিক্ষেপিত হয়ে পড়ছে, মানে এত দূরে আসতেই পারছে না, মাঝ রাস্তায় বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু লাল কিন্তু সহজে হারছে না, ও একদম সোজা চোখে এসে পড়ছে। তো এখান থেকে আস্তে 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 7টার মধ্যে একটা মাত্র আলো বাজছে, তার নাম হচ্ছে লাল, বলে সূর্যকে মনে হচ্ছে পুরো লাল দেখা যাচ্ছে। কিন্তু যখন এই সূর্য আলো যখন এখানে আসছে তখন কিন্তু লাল দেখা যাবে না, কেন? তখন সব রঙই আসছে ওর চোখে, বলে কি দেখাচ্ছে? সাদা। কিন্তু যখন এইখানে সেম গল্প, বুঝলেন না? বুঝলেন না ব্যাপারটা? তাহলে বলো, সূর্যাস্তের সময় এবং সূর্য উদয়ের সময় সূর্যের রং লাল দেখায়, এর পিছনে কারণ কি? আলোর বিক্ষেপণ। হয়েছে ক্লিয়ার? শেষ। এ হচ্ছে আমাদের চ্যাপ্টার কমপ্লিট।